মাকে সুস্থ করে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা তারেকের। এবং সর্বশেষ জানাবো, পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরে ইলিয়াস পত্নীকে কি বলেছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাকে সুস্থ করে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা তারেকের। বিএনপি সূত্রের খবর, পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাসভবনে উঠবেন বেগম খালেদা জিয়া। মায়ের চিকিৎসার বিষয়টি পুরোটাই দেখাশোনা করবেন তারেক, যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যানও। এই মাসের প্রথমার্ধেই চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার। সেখানে বয়সজনিত নানা অসুস্থতা এবং লিভার বৈকল্যের চিকিৎসা হবে তার। বিএনপি সূত্রের খবর, পূর্ব লন্ডনের পুত্র তারেক রহমানের বাসভবনে উঠবেন বেগম খালেদা জিয়া। মায়ের চিকিৎসার বিষয়টি পুরোটাই দেখাশোনা করবেন তারেক, যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যানও। দলীয় সূত্রের খবর, বেগম জিয়াকে সুস্থ করে সঙ্গে নিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তারেকের। তার এই ঘরে ফেরা উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলেছে বিএনপি। দলীয় নেতৃত্ব মনে করছেন, যুবনেতা তারেক দেশে ফেরা মাত্র বিএনপি নেতাকর্মীরা যেমন চাঙ্গা হয়ে উঠবেন, বিএনপির পক্ষে জনসমর্থনেরও ঢেউ উঠবে। সহসা বদলে যাবে বাংলাদেশের রাজনীতির চিত্রপট। কবে দেশে ফিরতে পারেন বিএনপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী এবং দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক? বিএনপি নেতৃত্বের আশা, ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়াতেই মাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তিনি। খালেদার চিকিৎসায় সময় লাগলে বড়জোর এপ্রিলে। খালেদা লন্ডনে পৌঁছলে অসুস্থ শাশুড়ির দেখভালের দায়িত্ব তুলে নেবেন তারেকের স্ত্রী জোবায়দা, যিনি নিজেও একজন চিকিৎসক। গত আগস্টের ৮ তারিখে মোহাম্মদ ইউনূসের সরকার শপথ নেয়ার পরেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সব মামলা তুলে নেওয়া হয়। তার কারাদণ্ড মওকুফ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে তারেক গ্রেফতারি এড়াতে দেশে ফেরেননি। গত ৫ মাসে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মতো কিছু গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি সরকার পক্ষ তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলা বন্ধ করার রায়ের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেছিল। রবিবার হাইকোর্ট সেই আবেদন খারিজ করে মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দিয়েছে। সংগঠনকে চাঙ্গা করতে গত ৪ মাস ধরে জেলা স্তরে সমাবেশের কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রায় প্রতিটি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিয়েছেন তারেক। প্রতি বক্তৃতাতেই তিনি নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ইউনূস সরকারের বিরুদ্ধে যখন সাম্প্রদায়িক মনোভাবের অভিযোগ উঠেছে, বিএনপির অস্থায়ী চেয়ারম্যান সব কর্মীকে সম্প্রতি রক্ষার পরামর্শ দিয়েছেন। বন্যার সময়ে বিপন্ন মানুষের পাশে থাকার নির্দেশও দিয়েছিলেন। ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ যেমন একাধিকবার লন্ডনে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেকের সঙ্গে আলোচনা করেছেন, জামায়াতে ইসলামী এবং অন্য ইসলামী দলের গুরুত্বপূর্ণ নেতারাও তার সঙ্গে আলোচনা করতে লন্ডন ঘুরে এসেছেন বলে খবর। তবে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহারের গতিতে বিএনপির নেতৃত্ব সন্তুষ্ট নন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একাধিকবার এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রবিবার লন্ডন থেকে ফিরে দলের নেতা সালাউদ্দিন আহমেদকে প্রশ্নের মুখে পড়তে হয়, কবে ফিরবেন তারেক রহমান। উত্তরে ক্ষুব্ধ সালাউদ্দিন বলেন, তাকে দেশে ফেরানোর মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি। বিএনপি নেতৃত্ব মনে করছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলেরই অঙ্গ হল তারেকের ওপর থেকে মামলা তোলায় গড়িমসি। বাড়তি সময় নিয়ে সরকার তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের নিয়ে একটি রাজনৈতিক দল গড়ার কৌশল নিয়েছে, যাকে বলে কিংস পার্টি। এদিন সালাউদ্দিন বলেন, নির্বাচন বিলম্বিত করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবেন। দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগত জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়। সম্প্রতি সংবিধান কবর দেওয়ার কর্মসূচি নিয়েও পিছিয়ে যায় ছাত্ররা। বিএনপি নেতা বলেন, সংবিধান কবর দেওয়া যায় না, সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা ভাবা যেতে পারে। দলে কি তারেক রহমানই একমাত্র প্রধানমন্ত্রীর মুখ? বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, কংগ্রেসে যেমন গান্ধী পরিবার, বিএনপির জিয়া পরিবার। দলে এই পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রয়েছে। খালেদা বা তারেক রহমানের চেয়ে বেশি আর কেউ দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না। বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতিতে তারেক রহমানই দলের স্বাভাবিক প্রধানমন্ত্রীর মুখ বলা যায়। এ বিষয়ে দলে কোনো ভিন্ন মত নেই।
নিতাইও মনে করেন তারেক দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতির ছবিটাই বদলে যাবে। নির্বাচন পেছানো বা বিএনপিকে কোণঠাসা করার কোনো চক্রান্ত হলে সেগুলোও বানচাল হয়ে যাবে। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরে ইলিয়াস পত্নীকে কি বলেছিলেন শেখ হাসিনা? সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন। এদিকে গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে, ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত 15 বছরে আটক অনেকেই ছাড়া পান। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়নাঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে। পরে অবশ্য জানা যায়, ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। সাংবাদিক অলিউল্লাহ নোমানের করা সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুম ও হত্যার আদি অন্ত তুলে ধরা হয়েছে। 164 ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে তাহেরুল বলেন, জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে শেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন। মহাখালী পৌঁছানোর পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন। ইলিয়াস আলীর গাড়ি বনানীর 2 নং সড়কের বাসার সামনে পৌঁছার আগে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয়। গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর 2 নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে। ট্রাইব্যুনাল সূত্র আরও জানায়, ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে খুন করেছিল। উল্লেখ্য, জিয়াউল আহসান তখন র্যাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে, ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত 2 জন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন। এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ইমরুল। জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন। খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই 2 সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 2012 সালের 17 এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন শেরাটন হোটেলে। সভা শেষ করে রাত 11টায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন। অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে শেরাটন থেকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম। পরবর্তীতে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম। তাকে তদন্ত কমিটিতে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 164 ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন, আমার দায়িত্ব ছিল শেরাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউল স্যারকে জানানো। নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা। মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর 2 নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। এরপরই জিয়া তাহেরুলকে বলেন, তোমার ডিউটি শেষ, চলে যাও। নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান। জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।